যিনি কথা বলবেন তার আগে বলতেই হয়, আপনারা এতক্ষণ আলোচনা শুনলেন মন্ত্রমুগ্ধের মতো, এবং পরবর্তীতেও মন্ত্রমুগ্ধের মতো শুনবেন। কিন্তু যিনি কথা বলবেন এবার, আপনি বাধ্য মন্ত্রমুগ্ধের মতো কথা শুনতে। কথা বলবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি জনাব বেনজির খান, লেখক, গবেষক, অ্যাক্টিভিস্ট ও প্রতিষ্ঠাতা, প্রাচ্য সংঘ, যশোর। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চে উপস্থিত পৃথিবীর সব থেকে কঠিনতম বোঝা বহনকারী শহীদ পিতৃদ্বয় এবং আমার সামনে উপস্থিত আপনারা সকলকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। আজকে র্যালি শেষে যখন এই রুমটায় ঢুকবো তখন বাইরের গেটে আমি একজন মাকে কাঁদতে দেখছিলাম, এবং আপনারা জানেন যে কান্না কিন্তু সংক্রামিত হয়। সেটা দেখে আরেকটা মা কাঁদছিলেন, এই আজকে আমার মা নিশ্চয়ই এখানে আছেন। তো আমি মনে হলো আজকে কি বলবো। বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমার যতটুকু বয়স, বাংলাদেশে কম আন্দোলন তো দেখি নাই। কলেজ জীবন থেকে শুরু করেছি রাজনীতি এবং আজকে প্রায় 59 বছর আমার বয়স হয়ে গেছে। তো দীর্ঘ সময় রাজনীতি করেছি, কত আন্দোলনে থেকেছি, দেখেছি। একমাত্র সত্যি যেটা থাকবে টিকে, সেটা হচ্ছে মায়ের কান্নাটা। আর আমরা যারা কথা বলছি, যত প্রতিশ্রুতি দিচ্ছি, এগুলো কিছুই থাকবে না, এটা মিথ্যে কথা। আজকে বড় কথা বলছি, কালকে আর একটা বড় সুযোগ পেলে চলে যাব, এটা হচ্ছে বাস্তবতা। অনেক চেয়ারের কারণে, অনেক পদের কারণে, ভবিষ্যতের অনেক কারণে অনেক কথা বলি। আমরা যা বলি তা বিশ্বাস করি না। আমরা হিপোক্রাট, আমরা দেখতে মানুষের মতো, কিন্তু আমাদের সমস্ত কলবের ভিতরে শয়তান রয়েছে। কিন্তু যে মাটা কাঁদছে, ওই কান্নাটা কিন্তু অভিনয় না, ওটা হৃদয় থেকে আসছে কান্নাটা। এবং এইভাবেই সেই 53 বছর ধরে আমাদের মায়েরা কাঁদছে। আজকে দুনিয়া কাঁপানো এই যে 20 দিন, এই 20 দিনে 1400 মানুষ মারা গেছেন, তার মধ্যে প্রায় 115 জন হচ্ছে শিশু। কিন্তু এই 15 বছরে কত মারা গেছে আপনি বলেন? অনেকে তো লাশই পাওয়া যায়নি। আমার শহীদ পিতৃদ্বয় তার সন্তানের লাশ দাফন করতে গিয়েও কষ্ট হয়েছে। পুলিশ তাকে শ্রদ্ধার সাথে, একটু ইমানের সাথে কোরআন পড়ার মধ্য দিয়ে পবিত্র জানাজা করে তাকে দাফন করতেও পারেনি, তাকে মাটি চাপা দিতে হয়েছে। কিন্তু এমনও মা আছে বাংলাদেশে এই 15 বছরে যে তার সন্তানের বা ভাইয়ের বা স্বামীর লাশটাও পায়নি। এই বাবারও কিন্তু কাঁদতে কাঁদতে একদিন কান্না থামবেন। বছরের ওই বিশেষ দিনে কবরটার কাছে যে ফুল দেবেন, প্রতি সপ্তাহে হয়তো একটু দোয়া পড়তে পারবেন। কিন্তু এমন পরিবার রয়েছে যে প্রতিদিন রাত্রে ঘুমাতে পারে না, দরজায় এইভাবে দাঁড়ায় থাকে, কখন জানি গেটে এসে ডাকবে, মাগো আমি এসেছি। একটা ফোন বাজলেই রাতের ঘুম হারাম হয়ে যায় মায়ের, বাপের, স্বামীর, ভাইয়ের, যে হয়তো ওই ফোনটার মধ্যে আমার সেই নিকটজন কথা বলবে। এর থেকে বেদনা, এর থেকে কষ্ট কি হতে পারে? এইরকমভাবে এই 15টা বছর আমাদের গেছে, এবং এখনো এই পিতা ঠান্ডা থাকতে পারবেন। কিন্তু যে লাশ গুম হয়ে গেছে, এখনো পাওয়া যায়নি, তাদের পিতামাতা, বউ, স্ত্রীরা কি করছে আপনি ভাবেন? এইটা আমাদের দেশের উপরে 15 বছর এই শাসন চলেছিল। আশ্চর্য, এখনো বাংলাদেশে আওয়ামী লীগ কথা বলে, এখনো বাংলাদেশে আওয়ামী সাংবাদিকরা লেখে, এখনো আওয়ামী লীগের কবিরা মাঝে মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। কোন সাহসে? নিঃসন্দেহে আমরা যারা এখানে বসে আছি এই গাদ্দারদের কারণে। কোথায় ভিতরে ভিতরে ওই খুনিরা একটা সার্টিফিকেট পেয়ে গেছে যে আমাদের কিছু হবে না। 5 তারিখে বিপ্লব হয়ে গেল, 7 তারিখে আমি দলাটানায় মিটিং করতে যাচ্ছি। 7 তারিখে যশোর ডিসি অফিসে
তৎকালীন ডিসি সাহেব রাজনৈতিক দলদেরকে ডেকেছিলেন। আমি রিক্সায় উঠে জাস্ট ফোনটা অন করেছি, যাচ্ছি, দেখি যশোরের একটি রাজনৈতিক দলের বড় নেতা ডিসিকে বলছেন, ঠিক সেই সময়টা আমি মোবাইল দেখছি, ডিসিকে বলছেন, এখানে আওয়ামী লীগকে ডাকেননি কেন? তারাও তো এদেশের স্টেক, আমরা আওয়ামী লীগের মতো না, তারাও আওয়ামী লীগের এদেশের স্টেক হোল্ডার, তাদের ডাকেননি কেন? আমি দেখলাম ডিসি সাহেব বিব্রত, মুখটা কালো হয়ে গেছে, পরিষ্কার মানুষ, পাশে এক আর্মি অফিসার, সেও মাথাটা নিচে করে গেছে। কি মহান উক্তি! আহা, আওয়ামী লীগকে ডাকেননি কেন? তারাও স্টেক হোল্ডার। ওই নেতার ভাই বা ওই নেতার ছেলে যদি এই শেখ হাসিনার হাতে খুন হতো অথবা গুম হতো, তাহলে উনি ডিসি সাহেবকে এই কথা বলতেন না। তার মানে এই যে শত শত মানুষ মারা গেছে, তার দলের অনেক কর্মীও মারা গেছে, গুম রয়েছে, এইসব লাশকে এরা ওন করে না, কোনো জীবনকে এরা ওন করে না। এরা আসলে খুব বড় মাপের অভিনেতা। আমরা এই অভিনেতাদেরকে নেতা বলছি। অভিনেতা এবং নেতার পার্থক্য রয়েছে। এখানে আপনারা কথা বলছেন স্বৈরাচার এবং ফ্যাসিস্টের মধ্যে পার্থক্য আছে। স্বৈরাচার এবং ফ্যাসিস্ট এর মধ্যে পার্থক্য রয়েছে। স্বৈরাচারের কোনো দর্শন থাকে না, স্বৈরাচার ব্যক্তি, স্বৈরাচারী একজন ব্যক্তি, সে ক্ষমতায় থাকার জন্য খুন খারাপি বহু কিছু করে। কিন্তু ফ্যাসিস্ট, তার একটা আদর্শ রয়েছে, তার একটা মতবাদ রয়েছে, সমাজের মধ্যে তার শিকড় আছে, সমাজের মধ্যে তার অনুসারী আছে। তাই ফ্যাসিবাদ উচ্ছেদ এত সহজ ব্যাপার না, একটু পড়াশোনা করতে হবে। গত পরশুদিন আমি কলেজে গেছিলাম, প্রায় 30 বছর পরে। একসময় এই কলেজকে আমরা যখন পতাকা স্ট্যান্ডে দাঁড়িয়ে বক্তব্য রাখতাম, খালি গলায় বক্তব্য রাখতাম আমরা মিছিল করে এসে, তো 3 তলা পর্যন্ত, কলা ভবন কত উঁচু জানেন, 3 তলা পর্যন্ত স্যারেরা এবং ছাত্ররা বাইরে দাঁড়ায়, রেলিংয়ে দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনতো। সেই কলেজে 30 বছর পরে গেছি, কাল আমার বন্ধু প্রিন্সিপাল হয়ে এসছেন, সে কারণে যে যা শুনলাম মনটা খারাপ হয়ে গেল। যে এই শিল্পকলা একাডেমিতে কিছুদিন আগে কলেজ একটা প্রোগ্রাম করেছিল, সেই প্রোগ্রামে তারা সামনের সারিটা শিক্ষকদের জন্য রেখেছিল, সেখানে শিক্ষকরা বসতে পারেনি, আমাদের ছাত্র নেতারা বসেছিল, কাগজটাকে ছিঁড়ে ফেলে দিয়েছিল। তারা নাকি আন্দোলন করা সৈনিক, এরা নতুন বাংলাদেশ গড়বে। শিক্ষকদের বসতে দেয়নি, শিক্ষকরা দাঁড়িয়েছিল, এরা নতুন বাংলাদেশ গড়বে। আরও শুনলাম গভর্নমেন্ট থেকে কিছু টাকা দিয়েছে উন্নয়নের কাজে, তো সেই শিক্ষকগুলো ভয়ে কাঁপছে, এ যদি ফাঁস হয়, ফাঁস তো হবেই, কাজ করতে হবে না, টাকা দিয়ে কাজ করতে হবে না, সেই গাছ লাগাকার দেওয়াল গাড়ু কাজ করতে তো হবে। তো কাজ করলে জেনে যাবে কি কি সমস্যা হবে, তখন টাকা দেওয়া লাগবে ছাত্র নেতাদের। বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দলের বড় ছাত্র সংগঠন, সেই নেতা যদি জেনে যায়, তো টাকা দেওয়া লাগবে, 20,000 টাকা দেওয়া লাগবে। 3 লাখ টাকায় গভর্নমেন্ট 15% নাকি ভ্যাট নিয়েছে, তার মধ্যে চলে গেছে 45 না কত, আর তার মধ্যে আবার দিতে হবে 20,000 টাকা বা 25,000 টাকা। কি কাজ হবে? আর যখন কাজ ঠিক মতো হবে না, আমরা যে শিক্ষককে বলবো দুর্নীতি করেছে। আমি এই কথাগুলো আচ্ছা বসুক, তখন বসুক। আমাদের মধ্যে অ্যাটর্নি জেনারেল এসেছেন, আমাদের ছোট ভাই প্রিয় ভাজন পিয়াস, বসুক। তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি বেশিক্ষণ কথা বলবো না। আমি আসলে আজকে একটু ছাত্র ভাইদের জন্য কিছু কথা বলবো। দয়া করে এখানে যারা সিনিয়র আছেন, মুরব্বী আছেন, আমার কথা যা বলবো ওনারা জানেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো যে দেখুন, দেশ, রাষ্ট্র, সরকার, দল, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের বুঝতে হবে ভাই। দেশ আর রাষ্ট্র যদি একই হতো, তাহলে দুটো শব্দ আসতো না, কান্ট্রি এবং স্টেট, এটা আসতো না। তাই দেশ কাকে বলে আর রাষ্ট্র কাকে বলে বুঝতে হবে। দেশ কিন্তু বস্তুগত অস্তিত্ব, হাত দিয়ে ধরা যায়, দেখানো যায়, ছোঁয়া যায়। তার মাটি আছে, তার মানুষ আছে, তার আকাশ আছে, তার জল আছে, তার একটা মানচিত্র আছে, একটা পতাকা আছে। কিন্তু রাষ্ট্র কিন্তু অবস্তুগত, রাষ্ট্রকে ছোঁয়া যায় না। রাষ্ট্র যে কনসেপ্ট, এটা ধারণা, এটা সিস্টেম, আমরা দেশ এবং রাষ্ট্রটা বুঝি না। এই যে ডিসি সাহেব, উনি কিন্তু রাষ্ট্র, কিন্তু মন্ত্রী সাহেব উনি সরকার। আর আমি, আপনি
আমরা হচ্ছে রাষ্ট্রের মালিক, মানে এই দেশের মালিক। এখন আমার সাথে ডিসি সাহেব বা এসপি সাহেবের পার্থক্যটা কি, আর যিনি মন্ত্রী বা এমপি হন, এদের পার্থক্যগুলো আমাদের একটু বুঝতে হবে। রাষ্ট্র যে যন্ত্র, ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছেন, আমরা যে গাড়ি ভেঙে দিচ্ছি, এই গাড়িটা হচ্ছে রাষ্ট্র। আর চালাচ্ছিলেন যিনি, উনি সরকার। আমরা সরকারকে কিন্তু ধরতে পারিনি, ড্রাইভার লাফ মেরে চলে গেছে, আমরা রাষ্ট্র ভেঙে দিচ্ছি। এই হচ্ছে আমাদের বোধের জায়গা। এই সরকার যেভাবে চালাবেন সেইভাবে ওনাদের চলতে হবে। এখন সরকারের কথা যদি না চলে তাহলে তো রাষ্ট্র চলবে না। জনগণ তো সরকার দিয়েছে রাষ্ট্রকে পরিচালনা করার জন্যে, সব দোষ সরকারি আমলাদের বা সরকারি কর্মচারীদের। আরে উনি তো ড্রাইভারের মানে এই ম্যানেজমেন্টের কারণেই চলবেন, যেভাবে চালায়। তাহলে আমাদের বুঝতে হবে যে রাষ্ট্র একটা জিনিস, সরকার আর একটা জিনিস। সরকার অবস্তুগত একটা সিস্টেম, একটা যন্ত্র। এই সরকার এই জনগণের মধ্য থেকেই সরকার তৈরি করা হয়েছে। তারা কি করবে, রাষ্ট্রটাকে চালাবে। রাষ্ট্র, এরা হচ্ছে রাষ্ট্রের টুলস। আর এই রাষ্ট্রটাকে চালাবে কে, সেটা হচ্ছে রাজনৈতিক দল। কিভাবে? এই রাজনৈতিক দলকে, এই যে আমি এই মালিক, তখন কি করি, রাজনৈতিক দলের কাছে বলি যে তোমরা তোমাদের কোটেশন দাও, আমরা দেখবো তোমাদের কোটেশনের মধ্যে দিয়ে কে 5 বছর সুন্দর করে এই গাড়িটা চালাতে পারবে। তখন রাজনৈতিক দল যেটা দেয় ওটাকে বলা হয় নির্বাচনী ইস্তেহার। আমরা এই নির্বাচনী ইস্তেহার পড়ে দেখি যে এর এত বছরের রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা আছে, এই তার প্ল্যান, এই স্বপ্ন, এই করবে সে। আমি মালিক 2-3টে কোটেশন পড়ার পরে, ইস্তেহার পড়ার পরে দেখলাম যে হ্যাঁ এইটাই ভালো হবে, এরাই আমার এই যন্ত্রটা বা গাড়িটা চালাতে পারবে। আমি ভোট দিয়ে সেটাই ওকে চাকরিটা দিলাম। এই যে ভোট, এটা হচ্ছে তার সাথে আমার চুক্তি, যে তুমি যেটা দিয়েছো ইস্তেহার, তো তোমাকে আমি নিয়োগ দিচ্ছি 5 বছরের জন্যে। এই যে ভোট, আমার সাথে তোমার চুক্তি। যদি তুমি যা যা বলেছো সেইগুলো না করো বা করতে না পারো, তাহলে আমি জনগণ, আমি কিন্তু আবার তোমাকে ইমপিচ করে দেব, অর্থাৎ তোমাকে আমি রাখবো না। আপনি ছোটোভাবে কল্পনা করেন যে আপনার একটা গাড়ি আছে, সেই গাড়িতে আপনি একটা ম্যানেজমেন্ট করেছেন, একটা ড্রাইভার, একটা হেল্পার, একটা সুপারভাইজার, সব দিয়েছেন। আর ড্রাইভার বলেছিল আমার 5 বছরের অভিজ্ঞতা আছে, আমি ইংল্যান্ডে গাড়ি চালিয়েছি, ইউরোপে গাড়ি চালিয়েছি, এইসব বিরাট অভিজ্ঞতার কথা বলেছে। সুপারভাইজারও তার কথা বলেছে, কিন্তু গাড়ি হাতে দেওয়ার পরে দেখা গেল যে ড্রাইভার মদ খায়, গাড়ি ঠিকমতো চালাতে পারে না। তো প্যাসেঞ্জার গাড়ির ভিতরে রয়েছে, মালিক, তখন তারা বকাবকি করছে। এবং এক পর্যায়ে টোটাল মালিক মিলে সিদ্ধান্ত নেবে যে তুমি ভাই, তোমার চাকরির দরকার নেই, তুমি যাও, নতুন করে আমি আবার গাড়ির ম্যানেজমেন্টের জন্য নতুন প্রশাসন নিয়োগ করব। এখন এই যে ড্রাইভার বা এই যে ম্যানেজমেন্ট যারা গাড়ি চালাচ্ছে, এদের ভুলের দায় ওই গাড়ির টায়ারের না, টুলসের না, স্টিয়ারিংয়ের না, ক্র্যাঙ্কশ্যাফটের না, পেনিয়ামের না। এই ব্যাপারগুলো আমরা বুঝছি না। তাহলে প্রধান ব্যাপারটা কার? প্রধান ব্যাপারটা এই যন্ত্র এ প্রধান, নাকি যিনি মালিক তিনি প্রধান? মালিক প্রধান। মালিক কাকে নিয়োগ দিয়েছে তার বোধভাসী আছে কিনা, এইটা খেয়াল রাখতে হবে। মালিক আবার বাড়ি দারোয়ান রেখে উনি ঘুমান দরজা না দিয়ে। আরে ভাই, দরজাটা তো দিতে হবে, দারোয়ান রেখেছেন তো ঠিক আছে, দরজা দিতে হবে না? আপনি দরজা দেবেন না, ঘুমাবেন। আপনি খোঁজ রাখছেন না যে ড্রাইভার মালিক এই দারোয়ানটা ঘুমাচ্ছে না কি করছে, কাদের নিয়ে মিটিং করছে, সে তার মিটিং করার অধিকার আদৌ আছে কিনা, আপনার খোঁজ নেই। দেখুন, এইবার দল এবং সরকারের যে পার্থক্য, অর্থাৎ আমি যে দলটাকে ক্ষমতায় এনেছি, আপনারা যারা বাড়িতে দারোয়ান রাখেন, এই দারোয়ানগুলো দেখবেন তাদের একটা নিজস্ব প্রতিষ্ঠান আছে, সিকিউরিটি কি নাম প্রতিষ্ঠান, সেখান থেকেই কিন্তু দারোয়ানকে আনা হয়েছে। এই দারোয়ান যখন আমার ঘরের মধ্যে ঢুকবে, আমার ক্যাম্পাসের মধ্যে ঢুকবে, তখন তার যে সিকিউরিটি প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের গল্প এখানে করবে না। আমি মালিক ওই গল্প শুনবো না, আমি শুনবো যে এখানে সে প্রপার ডিউটি করছে কিনা। কিন্তু আপনার এই দারোয়ান যদি এখানে এসে শুধু তার প্রতিষ্ঠানের গল্প করে, আর আপনার যে ডিউটি দিয়েছেন সেটা যদি পালন না করে, তাহলে একেও মালিক হিসেবে আপনার সরাই দিতে হবে। এই যে মালিক হিসেবে আপনি, অর্থাৎ আমি, আমার ছাত্ররা কিন্তু শুনছে না, এরা কোনো কিছু শুনবে না, এরা কোনো কিছু পড়বে না, খালি রক্ত দেবে আর বলবে আমি পাইনি। এই যে বাংলাদেশের অবস্থা, এটা শুনতে হবে আমাদের, এটা বুঝতে হবে। তো আজকে আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে আমি 2জন দার্শনিকের দুটো কথা বলবো, ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে দুটোই সত্যি।
আজ থেকে 2500 বছর আগে, 2500 বছর আগে দার্শনিক কনফুসিয়াস, চীনার একজন দার্শনিক, তিনি বলছিলেন যে নিষ্ঠুর শাসক নিষ্ঠুর প্রজা সৃষ্টির কারখানা। অর্থাৎ এইভাবে বলেন, শাসক যদি চোর হয় তাহলে সে চোর জনগোষ্ঠী তৈরি করবে, এটা একটা কারখানা। তো 15 বছর মানে 15 বছর এই দেশে একটা ডাকাত ক্ষমতায় ছিল শাসক। কনফুসিয়াস বলছেন যে শাসক যদি চোর হয় তাহলে সে হবে চোর সৃষ্টির কারখানা। তাহলে 15 বছর ধরে এখানে সে চোর সৃষ্টির কারখানা তৈরি করেছে। শাসক নিজে ডাকাতি করেছেন, চুরি করেছেন, এবং এই মেসেজটা ওই শাসকের গাড়ির ড্রাইভারের কানে গেছে। তো ড্রাইভার জানে আমিও তো চুরি করতে পারি, এইটা বাড়ির দারোয়ানের কানে গেছে, সে জানে আমিও চুরি করতে পারি, এইটা একদম প্রান্তিক জনগোষ্ঠীর এক ইউনিয়ন পরিষদের নাইট গার্ড, সেও জেনে গেছে, ফলে সে সবাই চুরি করবে। এবং ফ্যাসিস্টরা এই চুরি করার সুযোগটা দেয়, এই জন্যই যায় যে সবাই যখন চুরি করবে আর তখন আর ওই শাসক নিজে আরামসে থাকতে পারবে, সে বেশি চুরি করবে, কিন্তু এরা আওয়াজ তুলতে পারবে না, কারণ সে চুরি করছে। আর যখন জনগণ আমার বিরুদ্ধে কথা বলবে, চোরের বিরুদ্ধে কথা বলবে, তখন সমস্ত চোর নিজের স্বার্থে আমাকে রক্ষা করবে। তাহলে একটা চোরের ব্যবস্থা, চোরের কারখানা সে তৈরি করেছে। কিন্তু আজ থেকে ধরেন 1500 সালের মানুষ যদি হন, তাহলে আজকে কত বছর হবে? 1500 সালের একজন দার্শনিক, তাহলে আজকে কত বছর হবে? 1500, 500 মানে 1000 বছর, 500 বছর না? 1500 সালে যদি হয় তাহলে আজকে কত বছর? 1000 বছর হলো। তার নাম দার্শনিক হেগেল, কার্ল মার্ক্সেরও গুরু। তো দার্শনিক হেগেল বলছেন, জনগণ যে ধরনের সরকার পাওয়ার যোগ্যতা রাখে তার ভাগ্যে সেই ধরনের সরকার জুটবে। 53 বছরে আমি আপনি যে ধরনের সরকার পাওয়ার যোগ্যতা রেখেছি, আমাদের সেই ধরনের সরকার এসেছে। কাকে দোষ দিচ্ছেন? কাকে দোষ দিচ্ছেন? আজই একজন ডাকাত ভোটে দাঁড়াবে, আর সব থেকে শিক্ষিত মানুষ, সব থেকে সৎ লোক ভোটে দাঁড়াবে। আপনি ভোট দেওয়ার সময় বলবেন না না উনি শিক্ষিত লোক, অস্বীকার করা যাবে না। এটা কোনো বিতর্ক নেই যে উনি শিক্ষিত এবং সৎ লোক, কিন্তু উনি তো পাশ করবে না, ভোটটা নষ্ট করে লাভটা। ভোটটা তো দিয়ে আসবেন নামছেন হাজি সুমন, তো এসে যা করার তাই করবে। তা ভোট দেওয়ার সময় হুঁশ ছিল না, কাকে ভোট দিচ্ছেন? জনগণকে শিক্ষিত হতে হবে, একটু পড়াশুনো করতে হবে। আমরা বারবার রক্ত দেব যদি আমরা শিক্ষিত না হই। মালিক, রাষ্ট্র, দেশ, সরকার, দল, এসব ছোট্ট ছোট্ট পার্থক্য রয়েছে, এই পার্থক্যগুলো আমাদের বুঝতে হবে। তা না হলে ড্রাইভার মদ খেয়ে গাড়ি চালাবে, তাতে আরেকজন নাগরিক মারা যাবে, আমরা ড্রাইভারকে ধরতে পারবো না, আমরা গাড়ি ভাঙবো। রাষ্ট্র ভাঙা যাবে না। এই রাষ্ট্র বহু কষ্ট করে আমরা বানিয়েছি, আমাদের রক্ত দিয়ে তিলে তিলে এই রাষ্ট্র বানিয়েছি। এই যাদেরকে আপনারা এই যে পুলিশ অফিসার গালি দিচ্ছেন, ইনার এই পুলিশ অফিসারের এই জায়গায় আসতে এই আপনার টাকা, কত টাকা খরচ হয়েছে তার ট্রেনিং এর পিছনে আপনারা জানেন না। এই যে রাষ্ট্রে, এই যে ডিসি সাহেব, একটা ডিসি বানাতে কত টাকা আপনার পিতামাতা আপনি খরচ করেছেন আপনি জানেন না। তো প্রতিটি রাষ্ট্রের এক একটা টুলস, এগুলো আমাদের টাকা দিয়ে কিনতে হয়েছে, এইগুলোকে রক্ষা করতে হবে। আর মনে রাখতে হবে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে ম্যানেজমেন্টের কারণে। ম্যানেজমেন্ট মানে সরকার, আর এই সরকারকে নিয়োগ দিয়েছে আমি, ভোট দিয়ে আমি। তাহলে প্রধান অপরাধী আমি নাগরিক, মালিক হচ্ছে অপরাধী। তাই এরও দোষ দিয়ে লাভ নেই, একটু পড়াশোনা করতে হবে, দুনিয়াটাকে বুঝতে হবে, এই পৃথিবীটাকে বুঝতে হবে। আমি খুব সংক্ষেপে বলছি আর একটুখানি কথা। এই দেশে প্রায় 17 লক্ষ রোহিঙ্গা ঢুকে গেছে, মুসলিম। যখন ঢুকেছিল আমিও তখন বলেছিলাম না ঠিক আছে, মুসলিম, তাদের উপরে অত্যাচার হচ্ছে, ঢুকিয়ে দিই, তারপরে আমাদেরকে সময় সুযোগ মতো আমাদেরকে পাঠিয়ে দেব। আমরা দেখলাম এটা নিয়ে পলিটিক্স হলো। এখন অনেক এনজিও গড়ে গেছে, অনেক কায়েমি স্বার্থ গড়ে গেছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টাকা আসছে। প্রথম দিকে পার হেড $1200 করে আসতো, এখন মনে হয় কত ডলার আসে, যাই হোক। তো এটা একটা বিরাট কায়েমি স্বার্থ হয়ে গেছে। আর কেউ আবার নোবেল পাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ইন দ্য মিন টাইম এরা এখানে বাচ্চা হয়েছে, বাই বার্থ, জন্মসূত্রে তারা বাংলাদেশি, কত লক্ষ হয়েছে। আমরা কি এটা পোষবো? এরা মুসলমান হতে পারে, জাতিতে রোহিঙ্গা। আর আমার ওই পার্বত্য চট্টগ্রামের অন্যান্য জাতিসত্তাগুলো লড়ছে, এরা
প্যাক্ট হয়ে কোনোদিন টোটাল পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র বানাতে পারে, এবং সেই মুভমেন্ট হবে আগামীতে, আমাদেরকে এদের সরাতে হবে না? আমাদের প্রফেসর ইউনূস সাহেব একটা চেষ্টা করেছিলেন, আন্তর্জাতিকভাবে তার একটা বিরাট গ্রহণযোগ্যতা রয়েছে। উনি আমাদের জাতিসংঘের মহাসচিবকে বলেছিলেন যে আমরা এদেরকে পাঠায় দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে, এবং এই পাঠায় দেওয়ার জন্য অনেক রকমের ব্যাপার আছে পৃথিবীতে। মনে রাখবেন, ট্রানজিট এক জিনিস, করিডোর এক জিনিস, আর হিউম্যানিটেরিয়ান চ্যানেল এক জিনিস। এইসব ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। আমরা মানে মানবিক চ্যানেলকে আমরা করিডোর বানাই দিচ্ছি, করিডোরটাকে আমরা ট্রানজিট বানাই দিচ্ছি, আমরা কোনো কিছুই জানি না, মূর্খ। যখন এই যে গাজায় যুদ্ধ হচ্ছে, ওদের জন্য খাবার যায়, যে পথে খাবার যায় তার নাম হচ্ছে হিউম্যানিটেরিয়ান চ্যানেল। ইরানেও খাবার যায় একটা চ্যানেল দিয়ে। তাহলে এখানে খাবারের জন্য আমাদের একটা প্ল্যান করা হয়েছিল যে আরাকান আর্মিরা, অর্থাৎ রোহিঙ্গা গভর্নমেন্টের কাছ থেকে তারা আলাদা করে এক ধরনের দখল করে ফেলেছে, এখনো স্বাধীনতা ঘোষণা দেয়নি, কিন্তু রোহিঙ্গাদের জায়গা হচ্ছে আরাকান। তাহলে কিছু গোপন ব্যাপার আছে। সেই গোপন ব্যাপারটা হচ্ছে যে এরা টুডে টুমারো স্বাধীনতা চাইবে। আর আমি এখন যদি তাকে বলি যে ভাই তুমি আমার এই লোকগুলো নিয়ে যাও, তো বলবে ভাই আমি এখন খাইতে দিতে পারবো না। তখন আমি বলবো যে খাবারের ব্যবস্থা আমি করব। আর তুমি যদি নাও, তাহলে ভবিষ্যতে তুমি স্বাধীনতার দাবি করলে এই জাতিসংঘকে যদি আজকে খুশি করতে পারো, কালকে কিন্তু তোমার স্বাধীনতার প্রশ্নে তারা সমর্থন দেবে বা স্বীকৃতি দেবে। আর আমি যদি এখন আরাকান মানে বারবার গভর্নমেন্টকে বলি, সে বলবে কি যে ভাই ওই জায়গাতে আমাদের আরাকান যোদ্ধারা দখল করেছে, আমি এখন নিতে পারবো না। তাহলে আমাকে কি করতে হচ্ছে? বার্মা গভর্নমেন্টকে এড়িয়ে আরাকানের এই দখলকৃত আর্মিদের সাথে একটা ডিপ্লোম্যাটিক চুক্তি করে আমি তাদেরকে পাঠানোর ব্যবস্থা করছি অন্য একটা চোখ দিয়ে। আমি এই মানুষগুলো সরাবো। আমার দেশের ভিতরে ফ্যাসিবাদের দোসররা আমার এই গোপন চুক্তিটাকে ফাঁস করে দিতে বলছে, আমরা করিডোর দিয়ে দিচ্ছি, বার্মার সাথে যুদ্ধের মুখে ঠেলে দিয়েছি দেশটা। তাহলে এই মানুষগুলো কিভাবে যাবে এটা নিয়ে কোনো কথা নেই। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম একটা বন্দর বিশাল ব্যাপার। তার মধ্যে একটা বিশেষ জায়গা আছে কন্টেনার টার্মিনাল। একটা জাহাজ যখন আসে, হাজার হাজার কন্টেনার থাকে। কন্টেনার কত বড় আপনারা জানেন? এইটা যদি আপনি দ্রুত আনলোড করে সাপ্লাই না দিতে পারেন, যদি 17 দিন একটা জাহাজ নদীর মধ্যে থাকে, তার পণ্য পৌঁছে যাবে এবং বিজনেস শেষ হয়ে যাবে, আর বাংলাদেশের সাথে বিজনেস করবে না। কিন্তু এই যে কন্টেনার ম্যানেজমেন্ট জায়গাটা, টার্মিনাল, এটাকে খুব আধুনিক করতে গেলে এটা আমাদের দ্বারা সম্ভব না, আমরা এফিশিয়েন্ট না। পৃথিবীর বহু দেশ আছে, বহু দেশের স্কলাররা বা এফিশিয়েন্ট কোম্পানি সেই দেশের বিভিন্ন কাজগুলো করে। আমেরিকাতে আছে, ইংল্যান্ডে আছে, ফ্রান্সে আছে, জার্মানি আছে। তা আমরা এইরকম একটা এফিশিয়েন্ট গ্রুপের সাথে আমাদের এই সরকার কথা বলছিল যে আপনারা আমাদের এই টার্মিনালগুলোকে আমাদের দ্রুত টাইমের মধ্যে উন্নত করে দেন, যাতে আমাদের কোনো জাহাজ নদীর মধ্যে দাঁড়িয়ে না থাকে, আমরা সঙ্গে সঙ্গে যেন মালগুলো আনলোড করে সাপ্লাই দিয়ে দিতে পারি। তাহলে আমাদের বিজনেস বাড়বে। সঙ্গে সঙ্গে কিছু চাঁদাবাজ যারা ওখানকার চাঁদা দিয়ে চলে, তারা বাংলাদেশের জনগণ, আপনার যেহেতু মূর্খ, বলে দিল এই দেখো বন্দর বিক্রি করে দিয়েছি ইউনূস। করবেনটা কি? আপনি কি করবেন? আজকে এই যে ইন্টারিম, এই যে মানে যে ভোটের ব্যাপারে যে বিতর্কগুলো এসে গেছে, আয়ার কি নামটা কি দিয়েছে, পিয়ারের ব্যাপারে বিতর্ক হচ্ছে না? একটা বড় দল পিয়ার চাচ্ছে না। পিয়ার ব্যাপারটা তো আপনাদের বুঝতে হবে। দেখুন দেখুন এই যে ইউনূস সাহেব বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন প্রশ্ন নিয়ে কি করা যায় বৈঠক করছে কাদের সাথে? রাজনৈতিক দলের সাথে। তার মানে বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দলই স্টেক। ধরেন আমি কোনো দল করি না, আমি স্টেক না, এবং দল না করার পরিমাণই তো বাংলাদেশের মানুষ বেশি, তারা স্টেক না। তাদের কোনো মতামত লাগবে না ইউনূস সাহেবের? তাহলে কিভাবে রাষ্ট্র চলবে? এই ডাকাত লুটেরারা স্লোগান দিয়েছেন আপনারা, কথায় কথায় বাংলা স্যার, বাংলা কি তোর বাপদাদা? আরে বাপদাদারই রয়ে গেছে, এখনো বাপদাদার রয়ে গেছে। বাপের কারণে আপনি নেতা, কি যোগ্যতা? এখনো বাপের কারণে আপনারা নেতা, সেই কেন্দ্র থেকে কি যোগ্যতা আছে এইসব নেতাদের? শুধু অমুক পরিবারের সন্তান ছাড়া। আসুক আমাদের সাথে লেখাপড়ায়, আসুক আমাদের সাথে ত্যাগে, লড়াই, সংগ্রামের অভিজ্ঞতায়। শুধু বাপের কারণে স্লোগান দিচ্ছেন, বাপ দেশটা কি বাপদাদার? এখনো বাপদাদার রয়ে গেছে। কিসের জুলাই চেতনা? জুলাই কি? আমরা যখন জুলাইকে নতুন স্বাধীনতার বলেছি, তখন আরেকজনের গায়ে লেগে গেছে আমরা নাকি ৭১কে অস্বীকার করি। আরে করি তো ৭১কে অস্বীকার। কেন? ৭১ ৪৭কে অস্বীকার করেছে, ৪৭কে অস্বীকার করেছে, যে তাকে আমি অস্বীকার করবই। ৭১ যদি আমার বাবা হয়, বলছে তারা, বাবাকে অস্বীকার করলে পরিচয় কি হয়? আরে ওই বাবাও তো তার বাবাকে অস্বীকার করেছে। সুতরাং ৭১ নিয়ে প্রশ্ন তুলেছি কেন? ৪৭কে আপনি অবজ্ঞা করেছেন। ৪৭ কি?
47 হচ্ছে এই ব্রাহ্মণ্যবাদের হাত থেকে। এই ব্রাহ্মণ্যবাদের হাত থেকে সেদিন আমরা মানুষের মর্যাদা পেয়েছিলাম। এর আগে আমরা জানোয়ার, পশু ছিলাম। এটা হচ্ছে 47। এই 47 স্বাধীন না হলে 71 হতো না। 47 স্বাধীন হতে পারেনি কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড়, সিকিম। তারা এখনো হিন্দুত্ববাদের দ্বারা নিকৃষ্ট হচ্ছে। এই পশ্চিমবাংলার মুসলমান হাজার হাজার বছর ধরে তার পৈতৃক মানুষ, তারা ওই মাটির, শুধু মুসলমান বাংলায় কথা বলে, তাই তাদেরকে বলছে তারা বের করে দিচ্ছে, পুশব্যাক করে দিচ্ছে বাংলাদেশে। যেহেতু মুসলমান, তারা বাঙালি না, তারা ভারতীয় না। আপনারা জানেন, যাদের বই পড়াশুনো করে আপনারা এই হয়েছেন বাংলায়, আমাদের দুর্ভাগ্য। আমরা শরৎ পড়ে বড় হচ্ছি, আমরা বঙ্কিম পড়ে বড় হচ্ছি, আমরা যতীন্দ্রনাথ পড়ে বড় হচ্ছি, আমরা জানি না আমরা কি শিখছি। শরৎবাবু বলছেন তার বইয়ের ভিতরে, মাঠে দুদল ছেলের মধ্যে খেলা হচ্ছে, একদল বাঙালি আর একদল মুসলমান। খুব টেকনিক্যালি বলে দিলেন শ্রীকান্তে যে মুসলমানরা কিন্তু বাঙালি না। তাহলে মুসলমান যদি বাঙালি না হয় তাহলে এরা বহিরাগত। খেয়াল করেন, যদি বলতে একদল হিন্দু এবং মুসলিম ছেলের মধ্যে, দুই দল হিন্দু এবং মুসলিম ছেলেদের মধ্যে খেলা হচ্ছে, আমার আপত্তি ছিল না। কিন্তু বলছে বাঙালি এবং মুসলিম ছেলেদের মধ্যে খেলা হচ্ছে, তার মানে মুসলিমরা বাঙালি না। এই তো আপনাদের বাঙালি জাতীয়তাবাদ। এই বাঙালি জাতীয়তাবাদ হচ্ছে 71-এর তথাকথিত চেতনা। এই বাঙালি জাতীয়তাবাদকে আমরা মুইতে দিই। এই চেতনাকে লাথি মেরে ফেলে দিতে হবে। এই চেতনা সেদিন গ্রহণ করব যেদিন তারা 47-কে গ্রহণ করবে। জুলাই চেতনা এত সহজ না। জুলাই চলমান, জুলাই শেষ হয়ে যায়নি, আরো রক্তক্ষয়ী লড়াই আসছে। আমরা এই দেশটাকে ইনসাফের বাংলাদেশ বানাবই। ইনকিলাব জিন্দাবাদ।